আমরা আগের ক্লাসে বলে গিয়েছিলাম আমরা তো এই ক্লাসে দুটো বিশেষ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে SiO2 দ্বারা বিজারক। SiO2, এসি হচ্ছে সেলেনিয়াম, O2 আছে তাই সেলেনিয়াম ডাইঅক্সাইড। সেলেনিয়াম ডাইঅক্সাইড একটা অক্সিডাইজিং এজেন্ট, বুঝতে পেরেছো? অক্সিডেশন ডান বাই, বোধহয় রিডাকশন বললাম, অক্সিডেশন ডান বাই SiO2। সেলেনিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করে জাল। কারণ সেলেনিয়াম ডাইঅক্সাইড প্রধানত CH2 গ্রুপকে অক্সিডাইজ করে। SiO2 CH2 গ্রুপকে অক্সিডাইজ করে তাকে CO গ্রুপে পরিণত করে। CH2 গ্রুপকে অক্সিডাইজ করে CO গ্রুপে পরিণত করে। তো অ্যালডিহাইড কিটোনে এই বিক্রিয়ার স্কোপ আছে কিরকম দেখো। ধরো অ্যাসিটালডিহাইড, তাকে যদি তুমি SiO2 দাও, সেলেনিয়াম ডাইঅক্সাইড দাও, এই দেখো CH2 গ্রুপ আছে, তাই না? এটা CO গ্রুপ হয়ে যাবে। তাহলে H, তারপরেই একটা CO গ্রুপ থাকবে, তারপরে আবার CO, H, গ্লাই অক্সাল। গ্লাই অক্সাল এই কম্পাউন্ডটার নাম। হ্যাঁ, এই কম্পাউন্ডটা তুমি দেখেছো ওজোনোলিসিস করার সময়, বেঞ্জিনের ওজোনোলিসিস করলে গ্লাই অক্সাল পাওয়া যায়, অ্যাসিটিলিনের ওজোনোলিসিস করলে গ্লাই অক্সাল পাওয়া যায়। হ্যাঁ, ধরো অ্যাসিটোন, CH3CO CH3, তাকে তুমি SiO2 দিয়ে SiO2 দিচ্ছ। এবার এদিকেও একটা CH2 গ্রুপ আছে, বাঁ দিকেও একটা, ডান দিকে একটা CH2 গ্রুপ আছে, বাঁ দিকেও একটা CH2 গ্রুপ আছে, দুদিকে একটা একটা করে CH2 গ্রুপ আছে। এখন SiO2 অত স্ট্রং নয় যে শুধু দুটোকেই অক্সিডাইজ করে দেবে, সে একটাকে করে, হয় এটাকে নয় এটাকে। তার ফলে আমরা যে কম্পাউন্ডটা পাই সেটা হচ্ছে মিথাইল গ্লাইঅক্সাল। মিথাইল গ্লাইঅক্সাল, ঠিক আছে, মিথাইল গ্লাইঅক্সাল। এরকম করে তোমাদের হয় কি কম্পিটিটিভ পরীক্ষাতে একটু কঠিন একটু টাফ দিয়ে দিই, এত সহজ দেবো না। আমি আরো উদাহরণ আসছি। ধরো 2-বিউটানন দিল, বিউটেন 2। এবার দেখো এখানেও বাঁ দিকে একটা CH2 গ্রুপ আছে, ডান দিকে CH3 এর মধ্যে অবশ্যই CH2 পাবে। তাহলে তুমি দু রকম প্রোডাক্ট পেতে পারো। একটা এরকম, অর্থাৎ ডান দিকে এইখান থেকে যখন CH2টা CO হচ্ছে তখন একরকম, অথবা এই CH2টা CO, ঠিক আছে, দু রকম পেতে পারো। তার মধ্যে এইটা বেশি তৈরি হয়, মেজর প্রোডাক্ট, এইগুলো একটু খেয়াল রাখবে। এটা মাইনর প্রোডাক্ট। অর্থাৎ এই ডান দিকে CH3টা অক্সিডাইজড হওয়াটা তুলনায় সহজ এবং সেটাই হয়, বেশি করে হয় বাঁ দিকের চাইতে। তারপরে ধরো অ্যাসিটোফেনল, C6H5
COCH3 SCO2 দিলে তাহলে তুমি এরকম হবে, এইখানে CH2 গ্রুপটা CO গ্রুপে অক্সিডাইজড হয়ে যাবে, তুমি এরকম যোগ করবে, ঠিক আছে। বা ধরো এখানে একটা কিটো গ্রুপ আছে, তুমি SCO2 দিয়ে অক্সিডাইজ করতে, দেখো এখানে একটা CH2 আছে, এখানে একটা CH2 আছে, যে কোনো একটা CH2 তোমার অক্সিডাইজড হয়ে যাবে, ডাইকিটোন পাবে তুমি। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের উদাহরণ তুলে ধরে তোমাকে কোশ্চেন দিতে পারে। তো এটা এক ধরনের জারণ, অ্যালডিহাইড কিটোনের ওপরই প্রয়োগ করা হয়। হ্যাঁ, তো আমরা অক্সিডেশন এর আগের ক্লাসে পড়েছি, এটা একটা বিশেষ ধরনের অক্সিডাইজিং এজেন্ট, সেলেনিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করে ঘটানো হলো। অ্যাকচুয়ালি রিডাকশনটা কার্বনিল গ্রুপের উপর হয় না, মেথিলিন গ্রুপের উপর হয়, CH2 গ্রুপের উপর হয়। বায়ার ভিনিগার অক্সিডেশন, বায়ার ভিনিগার অক্সিডেশন, এই অক্সিডেশনটা ঘটানো হয় অ্যাকচুয়ালি কিটোনের উপরে। বায়ার ভিনিগার অক্সিডেশন কার উপরে ঘটানো হয়? কিটোনের উপরে। বাংলাতেও লিখে দেয় বায়ার ভিনিগার জারণ। বায়ার ভিনিগার জারণ, বায়ার ভিনিগার অক্সিডেশন, এতে কিটোনকে এস্টার করা হয়। কিটোন ইজ কনভার্টেড ইনটু এস্টার। অ্যালডিহাইডও এস্টার করা যায়, তার ভিন্ন বিক্রিয়া, মানে ডাইরেক্ট এস্টার করে দেওয়া যায়। কিটোনকে অক্সিডাইজ করলে বা অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে অ্যাসিড হয়, তোমরা জানো অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়াতে এস্টার হয়, সেটা একটু ঘুরিয়ে করা, এখানে ডাইরেক্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি বায়ার ভিনিগার রিয়াকশনটা হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, সেজন্য বায়ার ভিনিগার অক্সিডেশনও বলা, বায়ার ভিনিগার রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনটাও বলা হয়। এখানে রিএজেন্ট কি রাখো? পার অ্যাসিড রিএজেন্ট, ধরো CH3C ট্রিপল OH পার অ্যাসিটিক অ্যাসিড। পার অ্যাসিড বলাটা অবশ্য পার অ্যাসিটিক অ্যাসিড। পার অ্যাসিটিক অ্যাসিড বা ধরো ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড বলে, CH3COH, দুটো লিখে অভ্যস্ত আমরা। দুটো হলে কি হতো? ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, আর এটাকে বলছি ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড।
অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। বা ধরো এই কম্পাউন্ড, এটাকে বলে পার বেঞ্জোইক অ্যাসিড। পার বেঞ্জোইক অ্যাসিড, বুঝতে পেরেছ? তো এই রিয়েজেন্ট আমরা ব্যবহার করি, ব্যবহার করে কি করি, কিটোনকে আমরা সরাসরি এস্টারে রূপান্তরিত করতে পারি। এই রিয়েজেন্টগুলো ইউজ করে আমরা কিটোনকে ডাইরেক্ট এস্টারে কনভার্ট করতে পারি। একটা বিক্রিয়া আগে লিখে নিই, এটা নিয়ে আমাদের একটু ডিটেলে অবশ্যই আমরা পড়বো, খালি রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট লিখে ছেড়ে দেবো না। ধরো অ্যাসিটোন, এটা কিটোন, এতে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিয়েছো, তাহলে তুমি এরকম এস্টার পাবে। মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট, হ্যাঁ, এরকম এস্টার পাওয়া যায়। বা ধরো একটা রিং, এরকম রিং এর মতো আছে, এর মধ্যে পার বেঞ্জোইক অ্যাসিড দিয়েছো, দিলে পরে তুমি এরকম এস্টার পাবে। এখানে কার্বন থাকবে না, একটা অক্সিজেন থাকবে, বুঝেছো? এরকম এস্টার পাবে। এগুলো সবই তোমার বায়ার-ভিলিগার বিক্রিয়ার মধ্যে পড়ে। এগুলো কিসের মধ্যে পড়ে? একটু বড় করে দিই। এগুলো সবই তোমার পড়ে বায়ার-ভিলিগার অক্সিডেশনের মধ্যে। কি করে ঘটে বিক্রিয়াটা সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দ্যাট ইজ মেকানিজম, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্য রিয়াকশন। ধরো প্রথমটা অ্যাসিটোন, তুমি দিয়েছো কি ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। তো সেটা ভেঙে এরকম H প্লাস আয়ন দেবে, অ্যাসিড তো, আর একটা অ্যানায়ন তৈরি করো। এবার অ্যাসিটোন অ্যাসিটোন করে কি, তার অক্সিজেন অ্যাটম দিয়ে সে প্রথমে H প্লাসটাকে অ্যাকসেপ্ট করে। এখানে তো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে H প্লাস আয়নটাকে আকর্ষণ করে। করলে পরে এটা প্লাস হল, ইলেকট্রন টানলো নিজের দিকে। এটা প্লাস হল, ঠিক আছে। এবার সেকেন্ড স্টেপে কি হবে, এই যে অ্যানায়নটা সেটা এটার সাথে যুক্ত হবে, CH3 COH CH3 প্লাস, তার সাথে যুক্ত হতে চাইছে এই অ্যানায়নটা। তাহলে কি দাঁড়ালো, CH3 COH CH3, অক্সিজেন অক্সিজেন CO CH3।
এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। এইখানে এসে তোমার রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটে। এই দুটো CH3 গ্রুপের একটা মাইগ্রেট করে কার্বন থেকে অক্সিজেনের দিকে, ঠিক আছে? তো মুছে দিতে পারলে ভালো হতো ওপরের গুলোকে। হ্যাঁ, ওপরের গুলো মুছে দিলাম, নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিয়েছো, এটা মুছে দিলাম। তাহলে কি হলো? CH3 COH এখানে প্লাস ও CH3, আর এই অংশটুকু আলাদা হয়ে যায়, CF3 COO মাইনাস। এইবার কার্বন প্লাস হয়ে আছে, CH3 এরকম, তারপর সে একটা প্রোটন ছেড়ে দিয়ে স্টারে কনভার্টেড হয়। এই হলো গোটা বিক্রিয়াটার মেকানিজম। অর্থাৎ প্রথম ধাপে একটা H প্লাস নিচ্ছে অক্সিজেন, নিয়ে কার্বনিল কার্বনটাকে আরো ইলেকট্রোপজিটিভ বানিয়ে দিচ্ছে। তারপর পার অ্যাসিডের যে অ্যানায়নিক পার্ট, পার অ্যাসিড অ্যানায়ন যেটা, সেটা এসে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে। এবং তারপরে মেজর পার্টটা হচ্ছে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, যে দুটো অ্যালকিল গ্রুপের মধ্যে একটা অ্যালকিল গ্রুপ রিঅ্যারেঞ্জ করে যাচ্ছে অক্সিজেনের দিকে এবং পার অ্যাসিডের একটা অংশ আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে কঠিন, এমনিতে তো তোমাদের হায়ার সেকেন্ডারিতে খুব বেশি কিছু দেবে না, হয়তো দেবে যে অ্যাসিটোনকে কিভাবে তুমি মিথাইল অ্যাসিটেট করবে, কি রিয়েজেন্ট লাগবে, ABCD বার করার মধ্যে দিতে পারে, কনভার্সনের মধ্যে দিতে পারে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যেটা দেবে সেটা সেই ধরনের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। ধরো কিটোনটা এইরকম দিল, অ্যাসিটোফেনল। কিরম কিটোন বুঝতে পারছো? অ্যাসিটোনের সাথে তফাৎটা কোথায়? অ্যাসিটোনে CO গ্রুপের সাথে যে দুটো অ্যালকিল গ্রুপ লেগেছিল, দুটোই ছিল CH3। আর এখানে CO গ্রুপের সাথে একদিকে আছে একটা অ্যারাইল গ্রুপ মানে C6H5, আর একদিকে আছে একটা অ্যালকাইল গ্রুপ, সেটা হচ্ছে CH3। দুটো আলাদা আলাদা গ্রুপ আছে। রিঅ্যারেঞ্জমেন্টের সময় সমস্যাটা তোমরা বুঝতে পারবে। প্রথমে তো প্রোটন নেবে, আমি একটু স্টেপ জাম্প করে লিখি। নিশ্চয়ই তো আমাদের বুঝতে অসুবিধা হবে না যে অক্সিজেন প্রোটনটা নিল, নিয়ে ইলেকট্রন টেনে নিয়ে কার্বনকে প্লাস করে রেখে দিল। সেকেন্ড স্টেজে আর এখানে সেই ট্রাইফ্লুরো প্যারাসিটিক অ্যাসিডই তুমি ব্যবহার করছো, পারবেনজয়িক অ্যাসিডও করতে পারতে। তাহলে সেকেন্ড স্টেজে সেই CF3 COO মাইনাস বলা উচিত, COO মাইনাস, সে এসে এই নিউক্লিওফিলিক অ্যাটাক করবে কার্বনিল কার্বনের সাথে সে যুক্ত হবে। এরকম একটা অবস্থা তৈরি করবে। এইবার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। এর পরের স্টেপটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। আগেরটাই কি ছিল? দুটোই CH3, কোনো সমস্যা নেই, যেটা খুশি রিঅ্যারেঞ্জ করতে পারে, একই প্রোডাক্ট দেবে, কিচ্ছু যাই আসে না। এখানে কিন্তু একটা ফিনাইল আর একটা মিথাইল গ্রুপ, যেটা মানে যদি মিথাইল তোমার মাইগ্রেট করে, মিথাইল বেরিয়ে গিয়ে এখানে যায়, তাহলে একরকম প্রোডাক্ট দেবে। আর যদি ফিনাইল বেরিয়ে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়, তাহলে অন্যরকম প্রোডাক্ট দেবে। কে যাবে? এইখানে আছে তোমার মাইগ্রেটিং এবিলিটি বলে একটা কথা আছে। মাইগ্রেটিং এবিলিটি হচ্ছে ফিনাইল গ্রুপের বেশি কার চাইতে? মিথাইলের চাইতে। আমি বলে দিচ্ছি যে মাইগ্রেটিং এবিলিটির মোটামুটি একটা ক্রম অর্ডার তোমরা লিখে রাখবে।
আপাতত এই বিক্রিয়াটা সলভ করতে যাচ্ছি আমরা। সেখানে জানিয়ে রাখলাম কি ফিনাইল গ্রুপের মাইগ্রেটিং এবিলিটি বেশি। কার চাইতে বেশি? মিথাইল গ্রুপের চাইতে। তাহলে অবভিয়াসলি এখানে ফিনাইল গ্রুপটা তোমার মাইগ্রেট করবে। তাহলে কি পড়ে থাকবে? CH3 COH O C6H5। বুঝতে পারছো? এটা প্লাস। আর মিথাইল মাইগ্রেট করলে কি হতো? CH3 তো থাকতো না, সরি, C6H5 OH প্লাস OCH। এটা যে একেবারে হবে না তা না, এটা খুব সামান্য পরিমাণে হবে, অল্প পরিমাণে হবে, এটা খুব কম হবে, মাইনর। এটাই প্রধান, কারণ ফিনাইল গ্রুপের মাইগ্রেটিং এবিলিটি বেশি এবং তার থেকে আমরা প্রোডাক্টটা পাবো CH3C। তাহলে তোমাকে এক্সামিনার টেস্ট করতে চাই যে তুমি বায়ার ভিলিগারটা জানো কিনা, এবং শুধু বায়ার ভিলিগার জানলে হবে না, তুমি মাইগ্রেটিং এবিলিটিটা তোমার জানা আছে কিনা। অর্থাৎ অ্যালকিল গ্রুপগুলো যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কার মাইগ্রেটিং এবিলিটি বেশি হবে সেই বিষয়টা তোমার কাছে পরিষ্কার আছে কিনা। তো আমি একটা মাইগ্রেটিং এবিলিটির অর্ডার এখানে দেওয়ার চেষ্টা করছি। মাইগ্রেটিং এবিলিটির অর্ডার দেখো, ছোট করে দিই। হাইড্রোজেন গ্রেটার দ্যান টারশিয়ারি অ্যালকিল গ্রুপ, greater than secondary alkyl group, greater than phenyl group, greater than primary alkyl group, greater than methyl। ঠিক আছে? তুমি যদি এরকম কিটোন নাও, এবং ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড দাও, তাহলে এই দুটো যে গ্রুপ অ্যালকিল গ্রুপ, এদের মধ্যে মাইগ্রেটিং টেন্ডেন্সি কার বেশি? অবশ্যই এর মাইগ্রেটিং টেন্ডেন্সি বেশি। এই যে অর্ডারের মধ্যে দেওয়া আছে টারশিয়ারি অ্যালকিল গ্রুপের বেশি, দেখো সেটাই মাইগ্রেট করেছে। যে মাইগ্রেট করেছে সে স্টারের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আছে। বুঝতে পেরেছো? আবার দেখো ফিনাইল গ্রুপগুলোর মধ্যেও ফিনাইল গ্রুপের সাথে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে তাহলে কিন্তু তার মাইগ্রেটিং এবিলিটি বেশি হয়। আর এখানে OCH3 গ্রুপ যুক্ত আছে, এদিকে তো একটা সিওর সাথেও যুক্ত আছে, এর মাইগ্রেটিং এবিলিটি এটার চাইতে বেশি হবে। এর মাইগ্রেটিং এবিলিটি আবার ফিনাইলের চাইতে বেশি হবে। ফিনাইলের মাইগ্রেটিং এবিলিটি আবার প্যারানাইট্রো ফিনাইলের চেয়ে বেশি হয়। অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত থাকে, যেমন এখানে OCH3 বা CH3 আছে, তাহলে তাদের মাইগ্রেটিং এবিলিটি বেশি হয়।
আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে তার মাইগ্রেটিং এবিলিটিটা কমে যায়। ঠিক আছে, এইগুলো একটু স্মরণ করে রাখবে, তাহলেই দেখবে তোমার উত্তর করাটা খুব কঠিন কিছু হচ্ছে না। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। এর পরের ক্লাসে আমরা ক্যানিজারো বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব।